রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব। নতুন বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্রকে পাশে থাকার আহ্বান। ইউনূস বাইডেন বৈঠক, বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে অনেক কিছু। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 11 অভিযোগ, শেখ হাসিনা সহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার আবেদন। এস আলম সহ 6 কোম্পানির হাতে ভোজ্য তেল ও চিনির বাজার, সিন্ডিকেট করে মুনাফা লুট। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংবাদে এছাড়াও যা থাকছে: চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার প্রতারণা মামলা। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে সংকট সমাধানে 3 দফা প্রস্তাব দেন তিনি। 7 বছর ধরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি বিবেচনায় বাংলাদেশ এখন শেষ সীমায় পৌঁছে গেছে। তাই নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ জরুরি বলছে মানবাধিকার কাউন্সিল। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় 7 বছর ধরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে 32,000 শিশু। আর সম্প্রতি মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে আরও অন্তত 20,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে শুধু সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপই তৈরি করছে না, নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পক্ষে এই চাপ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে। These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. একই সঙ্গে সংকটের মূল সমস্যার সমাধান না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেন তিনি। Or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে কি নোট স্পিকার হিসেবে 3টি প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছে কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনের আয়োজন করা, জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচার। বলেন, সামরিক জান্তাকে জবাবদিহিতার আওতায় আনলেই মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্রিফ করে, জানায় জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পড়ে রোহিঙ্গারা আবারও নৃশংসতার শিকার হলেও আন্তর্জাতিক মহলের সেদিকে নজর নেই। Possible reoccurrence of atrocities against Rohingya caught. তবে ইতিবাচক দিক হলো বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য নতুন করে $19.90 কোটি মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তার মধ্যে $129 মিলিয়ন দিচ্ছে দেশটির উন্নয়ন সংস্থা USAID আর প্রায় $70 মিলিয়ন আসছে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এই সহায়তার ঘোষণা দেন। সহায়তার অংশ হিসেবে $129 মিলিয়ন মধ্যে প্রায় $78 মিলিয়ন মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য কেনা, পরিবহন ও বিতরণে ব্যবহৃত হবে। নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেয়া তরুণদের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড উল্লেখ করে মাহফুজ সহ 3 জনকে স্টেজে ডেকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করেন যুক্তরাষ্ট্রে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে। বলেন, বিল ক্লিন্টন আরকানসাসের গভর্নর থাকার সময়ই বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংক চালু করার উদ্যোগ নেন। One of the point he made in the speech, if I'm elected president, I will have Grameen program in every inner city of the United States. You thought people would be happy? Next day he got a coverage saying that he's a crazy guy. He brings someone from Bangladesh to tell the Americans what to do. এরপর তিনি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বিপ্লবের বর্ণনা দেন। বলেন, দেশের সব মানুষ যখন হতাশ, ঠিক তখনই দেশের তরুণরা একত্রিত হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। এই তারুণ্যের পাশে থাকতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান তিনি। I didn't realize what will happen in Bangladesh. Suddenly all the young people of Bangladesh got together and said, enough is enough. We are not going to tolerate it anymore. And they didn't. They sacrificed themselves in front of the bullets fired by Bangladeshi government and sacrificed their lives. মাহফুজ আলম সহ 3 জনকে মঞ্চে ডেকে আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা বলা হয়েছে, কিন্তু কূটনীতিকদের চোখে পড়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ। তারা বলছেন ডক্টর ইউনূসের প্রতি তার এমন বন্ধুসুলভ সম্পর্ক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। এই বডি ল্যাঙ্গুয়েজ ছিল কূটনীতিকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বন্ধুত্বপূর্ণ এবং সমর্থনসূচক প্রতীক। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে দেখা গেছে ডক্টর ইউনূসের প্রতি জো বাইডেনের বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সম্মানজনক ও আন্তরিক। এটা তো অকল্পনীয়, অভূতপূর্ব না, শুধু অকল্পনীয়। সচরাচর যেটা দেখা যায় হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি সম্বন্ধে হয়, বা ধরুন করমর্দন তো বটেই হয়, কিন্তু এভাবে আন্তরিকতার সঙ্গে জড়িয়ে ধরা, এটাতে সাংঘাতিক উষ্ণতা প্রকাশ পেয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এবং তার আন্তর্জাতিক অবস্থান বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে ব্যক্তিটি আমাদের দেশকে ওখানে রিপ্রেজেন্ট করার জন্য গেছেন, তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি। প্রফেসর ইউনূস যতদিন সরকার প্রধান রয়েছেন ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেতে পারে। একই সাথে জিএসপি, রোহিঙ্গা সংকট সহ যেসব সমস্যা বাংলাদেশের গলার কাটা হয়ে রয়েছে সেগুলো থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক কিছুটা ঘাটতি হয়েছে, একটা তো জিএসপির বিষয়, সেটা যদি আবার উদ্ধার করা যায় তাহলে একটা বড় পরিবর্তন আসবে। আর একটা ওই যে র্যাবের যে স্যাংশনটা দেওয়া হয়েছিল সেখানে যদি পরিবর্তন আনে তাহলেও বোঝা যাবে যে আমেরিকা নতুন ধরনের সম্পর্কের যেই কথা বলা হচ্ছে তার সাথে সে সম্পৃক্ত। বাইডেন কেবল ডক্টর ইউনূসের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থনই জানাননি, বাংলাদেশকে তার যোগ্য সম্মানও দিয়েছেন। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়। বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। এর আগে দিনের শুরুতে মানবাধিকার বিষয়ক সেমিনারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি কেরি কেনেডি দেখা করেন অধ্যাপক ইউনুসের সাথে। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের প্রশাসক সামান্তা পাওয়ারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আলাপ আলোচনার টেবিলে তার একপাশে ছিলেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং অন্য পাশে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও এ সময় একই টেবিলে ছিলেন স্বৈরাচারের দোসর বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুল আহসান বুলবুল ও আওয়ামী একাংশের বর্তমান মহাসচিব ওমর ফারুক। ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ব্যক্তিদের। এরই মধ্যে ধরা পড়েছে কয়েকজন। জব্দ করা হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। র্যাব সদর দপ্তর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ করে চালানো হচ্ছে অভিযান। আরও থাকছে দীপু শিকদারের বিশেষ রিপোর্টে। রাজশাহীর বোয়ালিয়া এলাকায় 5 আগস্ট সরকার পতনের শেষ মুহূর্তে আন্দোলন দমাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছিলেন এক ব্যক্তি। ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। জহিরুল ইসলাম রুবেল নামের ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত 4 আগস্ট একই আন্দোলনে গুলি চালানোর নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ। গত 15 সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল ছিল এই উত্তরার রাজপথ। উত্তরার যে 11 নম্বর সেক্টর, আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই পিছনের এই জায়গাটি থেকে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে ছিল অবৈধ অস্ত্র এবং অনেক বহিরাগতই কিন্তু এই মিশনে অংশ নিয়েছিল। যা এই গুলিবর্ষণের নেতৃত্ব দানকারী রুবেলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর বল প্রয়োগ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে গুলি চালানো অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই আছে র্যাবের জালে। যে সকল অত্যাধুনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র কিন্তু আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে, যেমন AK-47-এর মতো অস্ত্র তাদের হাতে ছিল। সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতার উপরে কিন্তু তারা গুলিবর্ষণ করেছিল এবং আরও অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু তারা মহড়া দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল এবং তাদেরকে আমরা মোটামুটি শনাক্ত করে ফেলেছি। এখন আমাদের অভিযানগুলি পরিচালনা আছে। র্যাব এ পর্যন্ত 5-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন রাজশাহীর বোয়ালিয়ার গুলির ঘটনায় জহিরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের একই ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ, উত্তরা 3 নম্বর সেক্টরে দেলোয়ার হোসাইন রুবেল, চট্টগ্রাম কোতোয়ালিতে গুলির ঘটনায় সোলাইমান বাদশাহ, শাহবাগ ও আশপাশের এলাকায় গুলি চালানো সৈয়দ মোশাররফ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি। পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকেই শনাক্ত করেছি এবং আশা করছি যে অচিরেই আমরা আরও অনেকেই গ্রেফতার করতে সক্ষম হব। বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যে সকল আগ্নেয়াস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গুমের অভিযোগে 13টি পৃথক অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতে শেখ হাসিনা সহ কয়েকজন সাবেক মন্ত্রীকে দায়ী করা হয়েছে। আছে পুলিশ কর্তাদের নামও। এসব অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইনের গুমের বিচার করতে আইনি কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। শানের বয়স যখন 5 মাস,
তখন তার বাবাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। শান বেড়ে ওঠে তার বাবার ভিডিও ও ছবি দেখে। বুধবার পরিবারের হাত ধরে ট্রাইব্যুনালে আসে বিচার চাইতে। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি, তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ডিজিএফআই থেকে। শানের মতো এমন আরও 10টি পরিবার হারানো স্বজনের খোঁজে ট্রাইব্যুনালে এসেছে। নিখোঁজের পর 10 বছর পার হলেও পায়নি স্বজনের খোঁজ। অনেকেই এসেছেন আয়নাঘর থেকে ফিরে। আয়নাঘরগুলো যদি উন্মুক্ত করা হয় আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। আমি নিজে গুমের শিকার হয়েছিলাম। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি 2020 সালে 4 তারিখে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা মামলাও করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে কোনো কোথাও পাইনি। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, পূর্বে হওয়া গুমের বিচার চাইতে ট্রাইব্যুনালে আসতে পারেন যে কেউ। এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য, এগুলো সাধারণ আইনে বিচার্য নয়। সেই কারণেই অভিযোগগুলো এখানে এসেছে। এটার কারণে সিআরপিসির অপরাধের সাথে এটার কোনো সম্পর্ক হবে না বা প্রচলিত আইনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। একটি মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক মহাপরিচালক সহ বাহিনীটির 20 থেকে 25 জন অজ্ঞাত সদস্য। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। প্রতারণার অভিযোগ আনা হলো চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে। এ নিয়ে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া। অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান স্বর্ণকিশোরী 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করে দেন শাইখ সিরাজ। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানটি বিনা বাক্যে, এটা ফরিদুর রেজা সাগরও বলেছেন, বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই। এই মামলার প্রধান আসামি শাইখ সিরাজ রয়ের এজেন্ট হিসেবে ওনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। এই মামলাটি শুনে সিআইডিতে তদন্তের এক আদেশ প্রদান করিয়াছে। এ বিষয়ে বাদী কয়েকবার চ্যানেল আইকে অবহিত করলে তার পাওনা অর্থ পরিশোধ করা হবে বলে তাকে জানানো হয়। তবে পরবর্তীতে পাওনা টাকা চাওয়া হলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 5 পরিচালকের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। মিথ্যা মামলায় হয়রানি বন্ধের পাশাপাশি ব্রাউনিয়াকে বেতন না দেয়া ও 50 কোটি টাকার চাঁদার বিষয়সহ মামলার আবেদনে যেসব অযাচিত শব্দ ব্যবহার হয়েছে তা দুঃখজনক বলেও জানায় চ্যানেল আই। আসামিরা আইনগতভাবে মামলাটি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয় বেসরকারি টেলিভিশনটির সংবাদ বিজ্ঞপ্তিতে। এসালম গ্রুপ সহ 6 কোম্পানির খেয়াল খুশির উপর নির্ভর করছে ভোজ্য তেল ও চিনির বাজার। সিন্ডিকেট করে অতি মুনাফা লুটছে তারা। ভোক্তারা চান সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা। প্রতিযোগিতামূলক বাজার তৈরির কথা বলছেন বিশ্লেষকরা। যদিও ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণই আছে এ দুই পণ্যের দাম। মেহেদি হাসানের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থবছরে দেশে $2.89 বিলিয়ন ভোজ্য তেল আমদানি হয়েছে, যার 80% করেছে টিকে, সিটি, এসালম এবং মেঘনা গ্রুপ। এ সময় চিনি আমদানি হয়েছে $1.02 বিলিয়ন। এর মধ্যে মেঘনা গ্রুপ একাই 41% এবং সিটি গ্রুপ 29% আমদানি করেছে। বাকিটা আমদানি করে এসালম সহ আরও 3 গ্রুপ। এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দায়িত্বটা নিয়ে যদি দুই একটা উত্তম মাধ্যম দিত তাহলে আবার মনে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। যদি ইচ্ছা করে সেনাবাহিনী সিন্ডিকেট ভাঙতে পারে। যখন মিডিয়া কর্পোরেট হাউসের মধ্যে যায়
তখন সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট ভাঙতে হলে আগে মিডিয়াকে কর্পোরেট হাউস থেকে বের করতে হবে। এদিকে গত এক বছরে বিশ্ববাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে 35%। বিক্রি হচ্ছে $0.9 তথা 105 টাকায়। কিন্তু দেশের বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমেছে মাত্র 4.57%। লিটার প্রতি বিক্রি হচ্ছে 167 টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম 30% কমে এখন $0.40 বা বাংলাদেশি মুদ্রায় 47 টাকায় নেমেছে। কিন্তু দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র 7% কিছু বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 130 টাকায়। তবে বিশ্লেষকদের মতে ক্রুড ও রিফাইন পণ্যের শুল্কের পার্থক্যের কারণেই সিন্ডিকেশনটা গড়ে উঠেছে। এ বাজারকে প্রতিযোগিতামূলক করতে হবে। ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা বারবার করে বলছি যে এই ধরনের পণ্যে বিশেষ করে যেগুলো নিত্য পণ্য হিসাবে ঘোষিত এগুলোকে অন্তত ট্যারিফ ব্যারিয়ারের আওতা বাইরে নিয়ে যাওয়া। এটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এত শক্তিশালী, এটা ভাঙার জন্য এক ধরনের সংগ্রাম লাগবে। টিসিবিও তো ভালো কাজ করতে পারেনি। টিসিবি তো একটা ছিল যে না সরকার নিচে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এই তাদের মাধ্যমে নিয়ে এসে। তবে ট্যারিফ কমিশন বলছে এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য 15% কমলেও ভোজ্য তেলের মূল্য প্রায় 10% বেড়েছে। সাথে অপরিশোধিত চিনিতে 59% এবং ভোজ্য তেলে 15% শুল্ক দিতে হয়। এডিবল অয়েল এবং চিনির যে ইন্টারন্যাশনাল প্রাইস এক সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে এবং এক মাসে যদি চিন্তা করেন সেটাতে আরো বেশি বৃদ্ধির প্রতিফলন আমরা দেখব। যে কোনো ব্যবসায়ী চাইলেই এ দুপণ্যের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বলেও জানান এই সরকারি কর্মকর্তা। ক্যাপিটালটা একটা বিরাট ইস্যু, যেটা একটা বড় ক্যাপিটালের বিজনেস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা NCA-কে চিঠি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি আফসানা বেগম। স্থানীয় সময় মঙ্গলবার NCA মহাপরিচালক ক্রাইম ব্রিগেডের কাছে চিঠিটি দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি। এতে সাইফুজ্জামানের বিরুদ্ধে দুদকের কর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত এবং যুক্তরাজ্যে তার 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তি অর্জনের কথা উল্লেখ করেন আফসানা। বলেন তার নিজ নির্বাচনী এলাকা পপুলার ও লাইম হাউসে সাইফুজ্জামানের 74টি সম্পত্তি রয়েছে। চিঠিতে সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যান্যদের সম্পদ জব্দ করে তা বাংলাদেশে পাঠানোর আহ্বান জানান লেবার পার্টির এই নেতা। বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। সাবেক শিল্পমন্ত্রী মজিদ কারাগারে, সালমান, আনিসুল, দীপু আরও মামলায় গ্রেফতার। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি, শিগগিরই নিলাম। আমন্ত্রণ আবারও দেখছেন রাতের 21 সংবাদ। সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়, তাই দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান বলেন, বেগম খালেদা জিয়ার মতো মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ওমর ফাহিমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুম, খুন ও শহীদ হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেয়া ও আলোচনা সভায় যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি গুম, খুন ও শহীদ হওয়া পরিবারকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এরপর অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে কথা বলেন রিজভী। সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়েই ফুটে এসেছে, সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা, আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের সমালোচনা করেন তিনি এবং ভারতে ইলিশ পাঠানোর বিষয়েও কথা বলেন। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখো, যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীতদাসের মতো আচরণ করে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব?
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে যান ডক্টর মঈন খান। তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা বিচারক রাকিবুল ইসলামের আদালতে শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়। ভোরে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া নতুন 2টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়। বিস্তারিত সুমাইয়া খানের প্রতিবেদনে। বুধবার সকালে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। সে সময় তাদের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা প্রকাশ করছি। নতুন 3টি হত্যা মামলায় দীপুমণিকে 3টিতেই, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে 2টি করে এবং মোজাম্মেল হক বাবুকে 1টি মামলায় আসামি করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টে হেল্পলাইন চালু হওয়ার প্রথম দিনই এসেছে বিপুল ফোন কল। তবে এসব ফোন কলের অধিকাংশই জামিন, সরকারি আইন সহায়তা বিষয়ক বলছে কর্তৃপক্ষ। সিনিয়র আইনজীবীরা একে যুগোপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে আদালত প্রাঙ্গণে দুর্নীতিসহ হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আর্য। গত 18 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অর্থ লেনদেন থেকে বিরত থাকতে 12 দফা নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই ধারাবাহিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালু হয়। রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইল ফোন 013161542116 এই নাম্বারে অভিযোগ জানানো যাবে। প্রথম দিনই বিপুল পরিমাণে ফোন কল এসেছে হেল্পলাইনে। অধিকাংশই আগাম জামিন ও সরকারি আইনি পরামর্শ সংক্রান্ত। কর্মকর্তাদেরকে কোন কিছু করতে গেলে সেখানে আর্থিক লেনদেনের একটা ব্যাপার থাকে ছিল। ইভেন আমাদের পক্ষেও যেটা হতো যে একটা ফাইলকে সেকশন থেকে কোর্টে নিয়ে আসার সময় আমাদের মানে বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো। দেন তাদের যে কোড অফ কন্ডাক্ট সেগুলো কখনোই তারা ঠিক মতন মানতেন নাই। বিজ্ঞপ্তিতে বলা হয় সেবাগ্রহীতারা এই নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ সেবা গ্রহণের সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। লাইনটা কেবলমাত্র কর্মকর্তা কর্মচারীদের জন্য না, বিচারকদের জন্য প্রযোজ্য হওয়া উচিত এবং এদের পানিশমেন্টের ধারা একটু আলাদাভাবে করা উচিত এই কারণে যে বিচারে ন্যায়দণ্ড তাদের দিতে। কেউ অর্থ চায় কোনো অর্ডারের জন্য বা লিস্টে দেওয়ার জন্য, তাহলে সাথে সাথে সেটা হেল্পলাইনের যে নাম্বার আছে সেখানে অভিযোগ দায়ের করা যাবে, যে বক্স আছে সেখানে অভিযোগ দায়ের করা যাবে। এটি একটি ধারাবাহিকভাবে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তা আমার মনে হয় যে সেটি অনেক ভালো হবে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন। সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
নিলামে উঠছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি। ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য ৮ কোটি টাকারও বেশি। হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দ্বাদশ সংসদের সদস্যদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবেই চট্টগ্রাম বন্দর কাঠ শেডে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের ৪৪টি গাড়ি, যার বাজার মূল্য ৩৮১ কোটি টাকা। সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেওয়া হয়েছে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে, এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না। তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানিকারক আমরা একটা নোটিফিকেশন দিই। এটা আইনগতভাবে তাকে আমাকে 2বার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেয়া লাগে। 2022-23 অর্থ বছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে 816 কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের 30 মার্চ পর্যন্ত নেন 351 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে। সামরিক সরকার HM এরশাদ এমপিদের খুশি করতে 1987 সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গেল 15 বছরে সরকার রাজস্ব হারায় 5,147 কোটি টাকা। বিলাসবহুল এইসব গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোহাম্মদ আলী আরাফাত, সাকিব আল হাসান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আমন্ত্রণ আবারও দেখছেন রাতের 21 সংবাদ। অভিন্ন নদীর কোথায় কোথায় অবকাঠামো হচ্ছে তা জানতে না পারলে দেশের পানি ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানী গ্রিন রোডের পানি ভবনে সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ে সেমিনারের আয়োজন করে বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি ভাগাভাগির বিষয়টি জটিল। এই কাজে দুই দেশের স্বার্থকে সূক্ষ্মভাবে ভারসাম্য রক্ষা করতে হয়। প্রায় সময় একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন। এটা একটু বুঝতে হবে, আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয়। অভিন্ন নদী কোথায় অবকাঠামো হচ্ছে না জানলে ঝুঁকি আছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি, নদী কৃষি, নদী সেচ, নদী এখন আর নদী নাই। পানি বিষয়ে জনমানুষের কথা শুনে বোঝাপড়া ঠিক করে ভারতের সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশে আটকদের মুক্তির পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ফেরত প্রবাসীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ফেরত প্রবাসী ফোরামের আহ্বায়ক মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করেন তিনি। প্রবাসে আটককৃতদের মধ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, লাইসেন্স, গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে যাদের জমানো টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সাহেবকে কল করেছেন আমাদের মুক্তির জন্য। এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেন খুব শীঘ্রই ওনার সাথে সাক্ষাৎ করতে পারি।
এবার বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। বাকি ৩১০ জনের বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান AK আজাদ এবং পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব। নতুন বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্রকে পাশে থাকার আহ্বান। ইউনূস বাইডেন বৈঠক, বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে অনেক কিছু। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ১১ অভিযোগ, শেখ হাসিনা সহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার আবেদন। এস আলম সহ ৬ কোম্পানির খাতে ভোজ্য তেল ও চিনির বাজার, সিন্ডিকেট করে মুনাফা লুট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।